প্রতিদিনই শহরে পাওয়া যায় একের পর এক মাথাছাড়া ক্ষতবিক্ষত যুবতী মেয়ের লাশ। পুলিশ লাশগুলোর পোস্টমর্টম করার পর জানতে পারে খুনি শুধু যুবতী মেয়েদেরকে খুনি করছে, কিন্তু তাদেরকে রেপ করছে না। আসলে খুনির উদ্দেশ্যটা কি? কেনই বা শুধু বেছে বেছে যুবতী মেয়েদের খুন করছে? এরপরই লেডি পুলিশ অফিসার যখন কেসগুলো তদন্ত করতে যায়, তখন সে নিজেই ধর্ষণের শিকার হয়। খুনির এমন মাস্টার প্ল্যানের কাছে পুলিশও বোকা বনে যায়। পুলিশের নাকের ডগায় বসে থেকে খুনি তার পরবর্তী খুন করে। শেষ পর্যন্ত লেডি পুলিশ অফিসার তার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ কিভাবে নেয় এবং খুনিকে কিভাবে খুঁজে বের করে, সেই গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি দাক্ষিণা। বেশ খানিকটা রাত হয়ে গেছে। হায়দ্রাবাদে আইটি কোম্পানিতে চাকরি করা একটি মেয়ে তার ডিউটি শেষ করে মোবাইল চাপতে চাপতে কার পার্কিং লটে আসতেই তার সামনে হঠাৎই একটা কার এসে ব্রেক করে। মেয়েটি ড্রাইভারের উপর ভীষণ রেগে যেয়ে চিৎকার করে বলতে থাকে, চোখে দেখতে পান না? সিন এখানেই কাট হয়ে পরবর্তী সিনে আমরা গাড়িটিকে একটি পেট্রোল পাম্পে দেখতে পাই। গাড়িটির ডিকি থেকে শব্দ আসার জন্য পেট্রোল পাম্পের লোকটি সন্দেহজনক চোখে গাড়িটির দিকে তাকিয়ে থাকে। তাই গাড়ির ড্রাইভার দ্রুত গাড়িটিকে ড্রাইভ করে জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু এক পর্যায়ে ড্রাইভারটি বিরক্ত হয়ে গাড়ির ডিকি খুলতেই দেখা যায় হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় সেই মেয়েটি। তার মানে তখনই ড্রাইভার মেয়েটিকে কিডন্যাপ করেছে। ড্রাইভারটি ভীষণই রেগে যেয়ে মেয়েটিকে বলে, আমি চেয়েছিলাম তোকে অন্য কোথাও নিয়ে যেয়ে খুন করব, কিন্তু আমার মনে হয় তোর মরার পাখা গজিয়েছে। ড্রাইভারটি মেয়েটির বাঁধন খুলে দিতেই মেয়েটি নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড় দিতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। ড্রাইভারটি মেয়েটির পিছন পিছন দৌড়াতে দৌড়াতে পিছন থেকে তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মেয়েটি দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। এরপর ড্রাইভার মেয়েটিকে লাগাতার ছুরি দিয়ে আঘাত করতে থাকে। মেয়েটি বাঁচার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এই নির্জন জঙ্গলে তার চিৎকার কে শুনবে? চিৎকার শুনে বিরক্ত হয়ে এক পর্যায়ে ড্রাইভার মেয়েটির গলাটাই কেটে দেয়। মেয়েটি সেখানেই মারা যায়, কিন্তু এতেও সে শান্ত হয় না। মেয়েটির শরীর থেকে মাথাটা কেটে আলাদা করে তার সাথে করে নিয়ে যায়। মেয়েটিকে খুন করার ধরন দেখে বোঝাই যায় এই ড্রাইভারটি একটা সাইকো। পরের দিন সকাল হতে অফিসার মীরা তার টিম নিয়ে মার্ডার স্পটে পৌঁছায়। সবাই মেয়েটির বডি দেখে অবাক হয়ে যায়, কারণ একটা সাইকোর পক্ষেই সম্ভব একটা খুন এতটা নৃশংসভাবে করা। মীরা তার টিমকে বলে বডিটা যেন পোস্টমর্টমে পাঠিয়ে দেয়। এরপরে সে সবাইকে জিজ্ঞাসাবাদ করে আর এই খুনের তদন্ত করতে শুরু করে। এদিকে দেখা যায় সেই সাইকো একটা রেস্টুরেন্টে বসে খেতে খেতে সেই নিউজটাই দেখছে। এখানেই আমরা জানতে পারি সাইকোটার নাম বিনয়। বিনয় এখনো সেই ব্যাগ নিয়েই ঘুরছে, যে ব্যাগের মধ্যে সেই মেয়েটির মাথা রেখেছে। সাধারণ মানুষের ভিড়ে কেউ বুঝতেই পারবে না এটা একটা সাইকো। তার আচার আচরণ ব্যবহার একদম নর্মাল মানুষের মতো, কেউ তাকে কোনোদিন সন্দেহই করবে না। আর সে যে এতটা নৃশংসভাবে মার্ডার করতে পারে, এই কথাটা শুধুমাত্র এই সাইকো আর কিরণ ছাড়া কেউ জানে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই কিরণটাকে? তার ব্যাপারে আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। ওইদিকে দেখা যায় নিউজটা কিরণও শুনছে, আর এই নিউজটা শোনার পরপরই সে বাসা থেকে বের হয়ে যায় আর নিজের মতো করে তদন্ত করতে শুরু করে। মার্ডার স্পটে ক্লু খোঁজার সময় কিরণ জানতে পারে সামনে আরো একটি মেয়ের মার্ডার হয়েছে। সেই মেয়েটির বডিতেও মাথা নেই। কিরণ বুঝে যায় এটা সেই সাইকোরই কাজ। কিরণ সেই দ্বিতীয় মার্ডার স্পটে যায় এবং সেই মার্ডার স্পটের পাশে একটা রেস্টুরেন্টের গেটে অনেক ভিড় আর চিৎকার চেঁচামেচি শুনে সেখানে যায়। সেখানে যাওয়ার পর সে একটা বক্স দেখতে পায়, আর বক্সটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ বক্সের মধ্যে সেই মেয়েটির কাটা মাথা ছিল। এখন প্রশ্ন হলো, এতগুলো বক্সের মধ্যে এই কাটা মাথার বক্সটি কে রেখেছে সেটা সে কিভাবে খুঁজে বের করবে? কিরণ আশেপাশে দেখতেই একটা দোকানে সিসিটিভি ফুটেজ দেখতে পায়। সেই দোকানে যাবার পর সিসিটিভি ফুটেজ চেক করতেই দেখে একটি ছেলে এসে বক্সগুলো রেখে গেছে। সিসিটিভি ফুটেজ দেখার সময় কিরণ লক্ষ্য করে ছেলেটির হাতে একটা ট্যাটু আছে। এখন এতগুলো বক্সের মধ্যে কাটা মাথার বক্সটি সে ছেলেটি রেখেছে কিনা সেটা জানার জন্য কিরণ ছেলেটাকে খুঁজতে শুরু করে। কিরণ সেখান থেকে চলে যেতে পুলিশ অফিসার মীরা সিসিটিভি ফুটেজ দেখতে আসে এবং সিসিটিভি ফুটেজ থেকে সে ছেলেটির ব্যাপারে জানতে পারে। আর দোকানের ওনারের কাছ থেকে সে এটাও জানতে পারে কিছুক্ষণ আগেই একটা মেয়ে এসে সিসিটিভি ফুটেজ চেক করে গেছে। এটা শুনে
শুনে মীরা ভীষণ রেগে যায় আর তাকে বলে সে কেন একটা অপরিচিত মেয়েকে সিসিটিভি ফুটেজ চেক করতে দিল। আসলে সেই মেয়েটাকে সেটা দেখার জন্য মীরা আবারও সিসিটিভি ফুটেজ চেক করে আর সিসিটিভি ফুটেজে কিরণকে দেখে মীরা কিরণকে টার্গেট বানায় আর সে ভাবতে থাকে কিরণ হয়তো কোনো না কোনো ভাবে এই খুনের সাথে জড়িত। ওইদিকে দেখা যায় কিরণ সেই ছেলেটিকে খুঁজে বের করেছে আর তাকে মারতে মারতে জিজ্ঞেস করছে কেন সে মেয়েটিকে খুন করেছে, কিন্তু ছেলেটি বারবার একই কথা বলছে, সে কোনো মেয়েকে খুন করেনি। তাকে একটা লোক টাকা দিয়ে বলেছিল বক্সগুলো যেন সে রেস্টুরেন্টের গেটের সামনে রেখে দেয়, তাই সে টাকার জন্য এই কাজটি করেছে, কিন্তু সে মেয়েটিকে খুন করেনি। এটা শুনে কিরণ চলে যেতেই কিছুক্ষণ পরে মীরা এসে ছেলেটিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। মীরা ছেলেটিকে জিজ্ঞেস করলে ছেলেটি সেই একই কথা বলে, তাকে একজন টাকা দিয়েছিল তাই সে টাকার বিনিময়ে বক্সগুলো রেস্টুরেন্টের গেটের সামনে রেখে দিয়েছিল, কিন্তু সে মেয়েটিকে খুন করেনি। আর সে মীরাকে এটাও জানায় কিছুক্ষণ আগে একটা মেয়ে এসে একই কথা জিজ্ঞেস করছিল কেন আমি মেয়েটাকে খুন করেছি, কিন্তু আমি তাকেও একই কথা বলেছি। এই কথাটি শোনার পরে মীরা তার মোবাইলে কিরণের ছবি দেখায় আর ছেলেটিকে জিজ্ঞেস করে এটা কি সেই মেয়েটাই ছিল। তখন ছেলেটি বলে এই মেয়েটাই ছিল। এটা শুনে পুলিশ অফিসার মীরা বুঝতে পারে আসলে কিরণ খুনি নয়, বরং কিরণ খুনিকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে কেন খুনিকে খোঁজার চেষ্টা করছে এই বিষয়টা মীরাও বুঝতে পারে না। পরের দিন সকাল হতে আবারও টিভিতে ব্রেকিং নিউজ দেখায়। প্রতিবারের মতো এবারও আবারও একটা মেয়ের মাথা কাটা লাশ পাওয়া গেছে। খবরটি শুনতে মীরা এবং কিরণ একই সময়ে সেই মার্ডার স্পটে পৌঁছায়। সেখানে কিরণ একটা লোককে দেখতে পায় যার একটা হাত কাটা ছিল। তখনই কিরণের সে ছেলেটির কথা মনে পড়ে যায়। ছেলেটি বলেছিল যে লোকটা তাকে বক্স দিয়েছিল তার একটা হাত কাটা ছিল। সাথে সাথে লোকটার উপরে কিরণের সন্দেহ হয় আর লোকটাও এটা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিরণ লোকটিকে ধরার জন্য তার পিছন পিছন দৌড়াতে থাকে আর এই বিষয়টা মীরাও নোটিস করে এবং কিরণকে দেখতে পায়। মীরা সাথে সাথে তার টিমকে কিরণকে ধরার জন্য পাঠিয়ে দেয়। কিরণ লোকটার পিছন দৌড়াতে দৌড়াতে হঠাৎই একটা গাড়ির সাথে ধাক্কা খায় আর এই সুযোগে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। এই লোকটি আর কেউ নয়, সেই সাইকো বিনয়ের বাবা। কিরণ গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেখানে অজ্ঞান হয়ে যাওয়ার জন্য পুলিশ টিম তাকে হসপিটালে ভর্তি করে দেয়। মীরা হসপিটালে যাওয়ার পর কিরণের ব্যাপারে তার টিমের কাছ থেকে জানতে পারে আসলে কিরণও একজন এক্স পুলিশ অফিসার ছিল, কিন্তু সে চাকরি থেকে রিজাইন করেছে আর তার চাকরি থেকে রিজাইন করার কারণ অন্য কিছু নয়, বরং এই সাইকোটাই ছিল। এখান থেকে সিন চলে যায় অতীতে। বেশ কয়েক বছর আগে যখন মার্ডারগুলো শুরু হয়েছিল তখন কিরণ এই কেসগুলোর তদন্ত করছিল। পুরো পুলিশ টিম এবং শহরবাসী সব সময় আতঙ্কে তাদের দিন কাটাচ্ছিল, কারণ প্রতিদিন কোনো না কোনো মেয়ের মাথা কাটা লাশ পাওয়া যাচ্ছিল। এই সাইকোটা শুধুমাত্র মেয়েদেরকে কেন তার টার্গেট করছে। মেয়েরা সব সময় আতঙ্কে থাকতো, ভয়ে তারা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছিল। এদিকে সাইকোটা যেন কিছুতেই থামছিল না। প্রতিদিন সে একটা করে মেয়েকে কিডন্যাপ করত এবং তাকে নির্মমভাবে অত্যাচার করে নৃশংসভাবে খুন করত আর শেষে শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলতো। তার প্রতিটা খুনের ধরন একই রকম ছিল, কিন্তু সাইকোটা শুধুমাত্র মেয়েদেরকে টর্চার করত এবং তাকে খুন করত, তবে মেয়েদের সাথে কোনো রকম সেক্সুয়াল ফোর্স করত না। এদিকে মিডিয়া পুলিশের উপর চাপ সৃষ্টি করে, কেন তারা এতদিন পর্যন্ত সাইকোটাকে ধরতে পারছে না। তাই কিরণ একটা প্রেস মিটিং ডাকে এবং সবার উদ্দেশ্যে বলে সে খুব তাড়াতাড়ি সাইকোটাকে ধরে ফেলবে। একটা সাংবাদিক কিরণকে জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছি সাইকোটা শুধুমাত্র নির্মম ভাবে টর্চার করে মেয়েদেরকে খুন করছে, কিন্তু তাদেরকে রেপ করছে না। আসলে সাইকোটার উদ্দেশ্য কি, কেনই বা শুধুমাত্র মেয়েদেরকেই টার্গেট করছে? তখন কিরণ বলে হয়তোবা সাইকোটা পুরুষত্বহীন। এই সাইকোটাকে আমি খুবই তাড়াতাড়ি গ্রেপ্তার করব। ওইদিকে বাড়ির মধ্যে বসে থেকে বিনয় টিভিতে নিউজ দেখছিল আর কিরণের এই কথাগুলো তার ইগোতে আঘাত করে। পাশে থাকা কিছু লোক কিরণের কথাগুলো শুনে ভীষণ হাসাহাসি করছিল। কিরণের এই কথাটা আর আশেপাশের লোকজন বিনয়কে নিয়ে এরকম হাসাহাসি করার জন্য সে এবার কিরণকেই তার টার্গেট বানায়। এরপরে বিনয় একটা মেয়েকে কিডন্যাপ করে। বিনয় তাকে মারতে গেলে মেয়েটি বাঁচার জন্য চিৎকার করতে থাকে আর
বারবার বলতে থাকে তাকে যেন ছেড়ে দেয়। বিনয় কিছু একটা ভেবে মেয়েটিকে বলে, আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু পুলিশ স্টেশনে যে তোমাকে বলতে হবে ওই সাইকোটা আমাকে কিডন্যাপ করেছিল, কিন্তু আমি তোমাকে সাইকোটার কাছ থেকে বাঁচিয়েছি। মেয়েটি নিজের প্রাণ বাঁচানোর জন্য পুলিশ স্টেশনে যায় আর বিনয়ের শিখিয়ে দেওয়া কথাটাই বলে। আসলে কিরণের কাছে পৌঁছানোর জন্য বিনয় মেয়েটিকে গুটি হিসাবে ব্যবহার করেছে। কিরণ এবার মেয়েটিকে ছেড়ে দেয় আর বিনয়কে জিজ্ঞেস করতে থাকে সাইকোটা আসলে দেখতে কেমন ছিল। বিনয় তো নিজেই সাইকো, সে আবার কোন সাইকোর বিবরণ দিবে। বিনয় বিভিন্নভাবে পুলিশকে বিভ্রান্ত করতে থাকে। ওইদিকে মেয়েটি যখন পুলিশ স্টেশন থেকে নিজের বাসায় ফিরছিল তখন যাবার পথে বিনয়ের বাবা মেয়েটিকে কিডন্যাপ করে নেয় আর তাকে নৃশংসভাবে খুন করে। এক সাইকোর হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরে মেয়েটি অন্য সাইকোর শিকার হয়ে যায়। পরের দিন সকাল হতে মেয়েটির বডি পাওয়া গেলে কিরণও মনে করে এটা বিনয়ের কাজ নয়, অন্য কোনো সাইকোই তাকে খুন করেছে। ফলে এই মেয়েটির মার্ডার কেসটি সলভ করার জন্য কিরণও বিনয়ের সাথে কথা বলে আর তাকে জিজ্ঞেস করতে থাকে যেন সে খুনিকে ধরতে পারে, কিন্তু বিনয় তো নিজেই খুনি, এটা তো আর কিরণ জানে না। বিনয়ও এই সুযোগে কিরণের অনেকটা কাছাকাছি চলে আসে। একদিন রাতের বেলা সুযোগ বুঝে বিনয় চুপি চুপি কিরণের রুমে যায় এবং তাকে অজ্ঞান করে ফেলে। এরপর মোবাইলে ভিডিও রেকর্ড চালু করে নিজের ফেস না দেখিয়ে শুধুমাত্র কিরণের ফেসটা শো করে কিরণকে রেপ করে। শুধুমাত্র এটা করে সে শান্ত হয়নি, সাথে সাথে সে ভিডিও ফুটেজটা মিডিয়াতেও লিক করে দেয়। আসলে কিরণের সে কথাটার জন্যই বিনয় এভাবে তার প্রতিশোধ নিল। পরের দিন সকালে কিরণের জ্ঞান ফিরতেই দেখে টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। নিউজটা দেখতে কিরণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতেই পারে না এসব আসলে হলো কিভাবে। এদিকে মিডিয়া কিরণকে নিয়ে বিভিন্ন আজে বাজে মন্তব্য করতে থাকে। হয়তোবা সে সাইকোটা কিরণের বয়ফ্রেন্ড ছিল আর যার জন্যই কিরণ ইচ্ছে করে সাইকোটাকে গ্রেপ্তার করছিল না। এই সবকিছু শুনে কিরণ লজ্জায় অপমানে চাকরি থেকে রিজাইন করে। তার সাথে সাথে সে বাসায় আগুন লাগিয়ে দেয় যেন সবাই মনে করে কিরণ সুইসাইড করেছে, এবং কিরণ তার চেহারা পরিবর্তন করে ফেলে যাতে সে পরবর্তীতে সবার কাছ থেকে গোপনে তদন্ত করে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারে। এখান থেকে সিন বর্তমানে আসলে দেখা যায় কিরণের জ্ঞান ফিরে এসেছে। মীরা কিরণের সাথে দেখা করতে গেলে কিরণ কোনো কিছু গোপন না করে সবকিছু মীরাকে খুলে বলে যে সে চাকরি থেকে রিজাইন করার পর কি কি করেছে, সে কতটা রিসার্চ করেছে এই সাইকোটাকে নিয়ে। আবারও এখান থেকে সিন চলে যায় অতীতে। কিরণ সাইকোটাকে ধরার জন্য বিভিন্ন রকম এভিডেন্স খুঁজতে থাকে। সে পাগলের মতো কাগজপত্র খুঁজতে থাকে আর সেখান থেকে একটা পত্রিকার আর্টিকেলে দেখে একটা পুলিশ অফিসার এই সাইকোটাকে নিয়ে অনেক কথা বলেছিল। এতদিনে অবশ্য পুলিশ অফিসারটা রিটায়ার্ড করেছে। নিউজটা দেখার পরপরই কিরণ চলে যায় সে পুলিশ অফিসারের সাথে দেখা করতে। কিরণ এই সাইকোর বিষয়ে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করতে সে বলে রাঘবই আসলে তার ছেলেকে এমন সাইকো বানিয়েছে। আসলে বাবা মা যেটাই করে তার সন্তানরা বাবা মাকে দেখে সে শিক্ষা নেয় আর পরবর্তীতে তারা সেভাবেই গড়ে ওঠে। ওই যে কথায় আছে না, যেমন গাছ তার তেমন ফল। এখান থেকে সিন চলে যায় আবারও অতীতে। তখন পুলিশ অফিসার যে থানায় ডিউটি করত থানার পাশেই একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ হচ্ছিল। সেখানে অনেক মহিলা মজদুর কাজ করত আর এই মজদুরগুলোর সাথে রাঘবও সেখানে কাজ করত, কিন্তু রাঘবের নজর ভালো ছিল না। সে সেখানে কাজ করা সব মহিলা মজদুরের দিকে খারাপ নজরে তাকাতো। একদিন রাতের বেলা সুযোগ বুঝে রাঘব একটা মহিলার ঘরে ঢুকে পড়ে আর জোরপূর্বক তাকে রেপ করে। পরের দিন সকাল হতে মহিলাটি থানায় এসে পুলিশ অফিসারের কাছে কমপ্লেন করে আর সে পুলিশ অফিসারকে এটাও বলে রাঘব আগেও অনেক মহিলার সাথে এমন করেছে, কিন্তু লজ্জায় এবং ভয়ে কেউ কোনোদিন কমপ্লেন করেনি। এটা শোনার পর পুলিশ অফিসার সেই কনস্ট্রাকশন বিল্ডিং এ যায় আর সেখানে সবার সামনে রাঘবকে ধরে ভীষণ মার মারতে থাকে। পাশেই তার ছেলে বিনয় এটা চুপি চুপি লুকিয়ে দেখছিল। বিনয় তখন একদমই ছোট ছিল। এরপর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়, কিন্তু কিছুদিন পরে সে জেল থেকে ছাড়া পায় আর জেল থেকে ছাড়া পাওয়ার পর সে পুলিশ অফিসারকে কিডন্যাপ করে আর তাকে অজ্ঞান করার পর দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখে এবং পুলিশ অফিসারের জ্ঞান ফিরতে তার চোখের সামনে তার স্ত্রীকে রেপ করে এবং তাকে খুন করে। এই ঘটনার পর পুলিশ অফিসার মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে, কিন্তু
কিন্তু পরবর্তীতে সে আবারও রাঘবকে ধরে আর তার হাতটা শিকল দিয়ে বেঁধে রাখে। সে ভীষণ রেগে যায়, তাকে খুন করার জন্য কিছুটা দূরে একটা ছুরি নিতে যায়। ফিরে আসতেই দেখে রাঘবের কাটা হাতটা শিকলের সাথে ঝুলছে। আসলে রাঘবের ছেলে বিনয় তার বাবার হাতটা শিকল থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে যখন কোনোভাবে তার বাবার হাতটা শিকল থেকে ছাড়াতে পারছিল না, তখন সে তার বাবার হাতটাই কেটে ফেলে। আর এরপর থেকে বাবা ছেলে দুজনকেই আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এখান থেকেই আবারও সিন বর্তমানে আসলে কিরণ মীরাকে বলে, সেদিন মার্ডার স্পটে আমি রাঘবকে দেখেছি, যদি আমরা রাঘবকে ধরতে পারি তাহলে বিনয়কেও ধরতে পারবো। তাদের কথার মাঝেই মীরার কাছে কল আসে। অপর পাশ থেকে বলে আরো একটি মেয়ের লাশ পাওয়া গেছে, যেই লাশেরও মাথা নেই, কিন্তু আগের লাশগুলোর থেকে এই লাশের অবস্থা আরো খারাপ। এটা শোনার পর মীরা আর কিরণ সেই মার্ডার স্পটে যায়। সেখানে যাওয়ার পর লাশটিকে দেখে সবার রক্ত হিম হয়ে যায়। এতটা জঘন্যভাবে কি করে মানুষ খুন করতে পারে? এই ঘটনার পর ওম্যান অ্যাক্টিভিস্ট অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য অপরাধীর বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে। সেই প্রোটেস্টে মীরাও যোগদান করে। এদিকে রাঘব সেটা দেখে ভীষণই রেগে যায়, আর সে সিদ্ধান্ত নেয় এবার সে মীরাকেই টার্গেট বানাবে, যাতে করে সবাই ভয় পেয়ে যায় আর এই প্রোটেস্ট বন্ধ করে দেয়। তাই সে পরবর্তী দিন মীরাকে খুন করার জন্য চুপি চুপি মীরার বাসায় ঢুকে। কিন্তু এবার রাঘব ফেঁসে যায়, কারণ সেদিন কিরণ মীরার বাসাতেই ছিল। রাঘব মীরাকে খুন করতেই যাবে, ঠিক তখনই কিরণ এসে রাঘবকে ধরে ফেলে। এরপর সে অবশ্য পালানোর চেষ্টা করলে কিরণ আবারও তাকে ধরে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ নিয়ে যায়। সেখানে রাঘবকে বেঁধে রেখে তাকে অনেক মারতে থাকে আর জিজ্ঞেস করে বিনয় কোথায়, কিন্তু রাঘব কোনোভাবে তার ছেলে বিনয়ের কথা বলছিল না। পরবর্তীতে অবশ্য কিরণ রাঘবের মোবাইল থেকে বিনয়ের নাম্বার নেয়। বিনয়ের নাম্বারের সাহায্যে তার লোকেশন ট্র্যাক করে জানতে পারে বিনয় সেই কলেজ ক্যাম্পাসে আছে যেখানে সবাই প্রোটেস্ট করছে। তাই মীরা আর কিরণ সেই ক্যাম্পাসে যায়। বিনয়ের লোকেশন সেখানে দেখালেও মীরা আর কিরণ কিছুতেই বিনয়কে খুঁজে পাচ্ছিল না, কারণ বিনয় মেয়েদের মতো সেজে গুজে মেয়েদের ভিড়ের মধ্যে লুকিয়েছিল। প্রথমে যে মেয়েটা প্রোটেস্ট শুরু করেছিল বিনয় তাকেই টার্গেট করে, আর সুযোগ বুঝে মেয়েটিকে কিডন্যাপ করে ছাদের উপরে নিয়ে যেয়ে তাকে টর্চার করতে থাকে। এইদিকে মীরাও নোটিস করে যে মেয়েটি প্রোটেস্ট করছিল তাকে সে দেখতে পাচ্ছে না, তাই সে মেয়েটিকে খুঁজতে খুঁজতে সেই ছাদের উপরে যায়। সেখানে যাবার পর রক্তের দাগ দেখতে পায়। রক্তের দাগ দেখে দেখে সামনে এগোতেই দেখে মেয়েটির লাশটি পড়ে আছে, আর পাশে বিনয় দাঁড়িয়ে আছে। মীরা বিনয়কে দেখা মাত্রই গুলি চালাতে শুরু করে, কিন্তু বিনয়ের গায়ে কোনো গুলি লাগে না। বিনয় পিছন থেকে মীরাকে আঘাত করে আর তাকে মারতে থাকে। মীরার চিৎকারের শব্দ শুনতে পেয়ে কিরণ ছাদের দিকে দৌড় দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিনয় মীরাকে মারতে মারতে মেরেই ফেলেছে। এরপর বিনয়ের সাথে কিরণের মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে বিনয় কিরণের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। তখন কিরণ বিনয়ের বাবা রাঘবের কাছে আসে আর তাকে অনেক টর্চার করতে থাকে, আর বিনয়ের কাছে কল দিয়ে তার বাবার সাথে কথা বলায় এবং তাকে বলে যদি সে তার বলা মতো জায়গায় না আসে তাহলে তার বাবাকে মেরে ফেলবে। কিছুক্ষণ পরে বিনয় কিরণের বলা জায়গায় আসে। ফাইনালি কিরণ বিনয়কে পিছন থেকে ধরে ফেলে আর বেঁধে ফেলে। এরপর বিনয়কে অনেক মারতে থাকে। তারপর তাকে একটা ভিডিও ফুটেজ দেখায়। কিরণ রাঘবকে অনেক টর্চার করার পর গলা কেটে খুন করে, ঠিক যেভাবে তারা মেয়েদেরকে টর্চার করার পর খুন করত। ভিডিওটা দেখে বিনয় ভীষণই রেগে যায় আর তাকে বলে এভাবে কি কেউ কখনো খুন করে? কতটা টর্চার করে খুন করতে হয় আমার হাতের বাঁধন একবার খুলে দিয়ে দেখ। আর মীরা এখানে এটাও জানতে পারে আসলে তাকে যে রেপ করেছে সেটা আর কেউ নয় বরং বিনয় নিজেই ছিল। তার সাথে সাথে বিনয় এটাও বলে পুলিশ স্টেশনে আসলে মেয়েটাকে আমি বাঁচাইনি, আমি তো সেই সাইকোটাই ছিলাম যাকে তুই এতদিন ধরে খুঁজছিলি। এটা শোনার পর মীরা ভীষণ রেগে যায় আর বিনয়কে অনেক পিটাতে থাকে। পর্যায়ে বিনয় কিরণকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে এখন যদি তুই আমাকে খুন করিস তাহলে সবাই ভাববে তুই সেই সাইকো। তখন মীরা বলে সবাই যদি ভাবে আমি সাইকো তাহলে ভাবুক, কিন্তু আজকেই এই সাইকোর কাহিনী আমি শেষ করব। এটা বলে কিরণ বিনয়কে খুন করে। আর এই সাইকো কিলারের গল্পের সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়।